দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের সময় টিভির নিয়মিত ফেসবুক লাইভে। আমাদের আজকের বিষয় মেসিকে ছাড়াই শুরু হচ্ছে লা লিগা। এছাড়াও আমরা কথা বলবো কাল থেকে শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ এবং বুন্দেসলিগা নিয়েও। আপনাদের সঙ্গে আছে আমি ফারজানা মুমু এবং আমার সঙ্গে আছেন আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক পারভিন আক্তার। ধন্যবাদ মুমু। আপনাকে স্বাগত। যেমনটি বলছিলাম পারভিন, আসলে আমরা শুরুতে যদি কথা বলি মেসিকে নিয়ে, কাল থেকে কিন্তু ১৭ বছর পর আসলে মেসিকে ছাড়াই কাল লা লিগা শুরু হতে যাচ্ছে। এটা আসলে অনেকটা বার্সা ভক্ত বলেন কিংবা মেসি ভক্ত বলেন, তাদের সবার জন্যই কিন্তু একটা হতাশার বিষয়। এবং আমরা যেমনটি দেখছি যে মেসিকে ঘিরে প্যারিস জুড়ে যেমন একটা সমর্থকদের একটা উল্লাস উদ্দীপনা, কিংবা প্যারিসের পিএসজির হয়ে মেসির আসলে শুরুটা কেমন হবে, কিংবা সবাই আসলে অধীর আগ্রহ দিয়ে অপেক্ষা করছে যে ওদের ফরাসি লিগটা কেমন হবে তা নিয়ে। তো আপনার কি মনে হয় যে মেসিকে ছাড়া আসলে লা লিগাটা কেমন হতে পারে? ধন্যবাদ মুমু। আসলে আপনি যেটা বলছিলেন যে গেল কয়েকদিন ধরে আসলে আমরা গণমাধ্যমে চোখ রাখতে, বিশ্ব গণমাধ্যমের সবটুকু অংশ জুড়েই কিন্তু ছিল আসলে পৃথিবীর কোনো খেলোয়াড়কে নিয়ে আসলে এতটা আলোচনা হয়েছিল কিনা আমাদের জানা নাই, যে লিওনেল মেসি তাকে নিয়ে যে আসলে যে এতটা আলোচনা, যে তিনি বার্সেলোনার সঙ্গে ২১ বছরের বন্ধন ছিন্ন করে আসলে পিএসজিতে যোগ দিয়েছেন এবং পিএসজিতে আজকে তার অনুশীলন করার কথা রয়েছে। তো মেসিকে ছাড়া লা লিগা, এটা আসলে আমিও একজন বার্সা ভক্ত হিসেবে ভাবতে আমার কষ্ট হচ্ছে। তাহলে বার্সেলোনা, হ্যাঁ বার্সা ভক্ত বলেন, মেসি ভক্ত বলেন, আমি বার্সেলোনার অন্ধ ভক্ত বলতে গেলে, এবং মেসির কারণেই কিন্তু সেটা হয়েছে। এবং আমার মতো অনেকেই আছেন যারা লিওনেল মেসিকে ভালোবেসেই কিন্তু আসলে বার্সেলোনার ফ্যান হয়েছেন। তো বার্সেলোনার সঙ্গে ২০০৪ সালে লা লিগায় যে মেসির পথ চলা শুরু হয়েছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে গেল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণার পরে, এবং অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে। একটা পর্যায়ে মানে সবাই আসলে অপেক্ষা ছিল, না এই বুঝি নিউজটা পাল্টে যাবে, এই বুঝি খবর আসবে যে মিরাকেল কিছু হবে। হ্যাঁ হ্যাঁ, মিরাকেল কিছু, কিন্তু মিরাকেল কিছু হলো না। এন্ড অফ দ্য ডে আসলে মেসি পিএসজি সম্পদে পরিণত হয়েছে। তো যেটা হচ্ছে যে আসলে সময় তো থেমে থাকে না, সময় এগিয়ে যেতে হয়। তো লা লিগাও শুরু করতে হবে। লা লিগা শুরু হয়ে যাচ্ছে কালকে। তো বার্সেলোনার জন্য যদিও ম্যাচ নাই, বার্সেলোনার ম্যাচ আছে ১৫ আগস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আসলে। তার আগে কিন্তু প্রাক মৌসুম একটা কাটিয়েছে বার্সেলোনা, এবং প্রাক মৌসুমটা কিন্তু একটা মিশ্র অভিজ্ঞতা ছিল বার্সেলোনাকে, মানে মেসিকে ছাড়া কিন্তু বার্সেলোনা প্রাক মৌসুমের একটা ট্রফিও জিতেছে, হুয়ান কাম্পা ট্রফি, যেটা ইউভেন্টাসকে ৩-০ গোলে হারিয়ে জয় করেছে। সেই ম্যাচে রোনালদো খেলেছেন, কিন্তু আমার মনে হয় মেসিকে তিনি মিস করেছেন। আপনার কি মনে হয়? অবশ্যই মিস করেছেন, এবং আমরা কিন্তু বিশ্ব ফুটবল তাকিয়েছিল যে হয়তোবা মেসি রোনালদোর একটা দেখা হচ্ছে এই ম্যাচের মধ্যে দিয়ে, কিন্তু সেটা আসলে হয়নি, যেহেতু মেসি চুক্তি ছিল না বার্সেলোনার সঙ্গে। বার্সেলোনা মেসিকে ছাড়াই খেলেছে এবং অন্যদের উপর ভর করে কিন্তু বার্সেলোনা জয় করেছে। যদিও তাদের জন্য কিন্তু একটা অশনি সংকেত আছে যে চারটা প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং স্টুটগার্ট এবং সালসবুর্গের বিপক্ষে জয় ছাড়া কিন্তু বাকি দুটো ম্যাচে তারা কিন্তু হেরেছে। স্টুটগার্ট এবং সালসবুর্গের সঙ্গে দুঃখিত হেরেছে। তো এই দলগুলোর সঙ্গে হারাটা কিন্তু বার্সেলোনার জন্য এবং রোনাল্ড কোম্যানের জন্য একটা অশনি সংকেত বলা যায়। এবং আরো একটা বিষয় যে লা লিগা কিন্তু অন্য সব, যে শুধু যে বার্সেলোনার জন্য অশনি সংকেত তা না, কিন্তু আপনি জানেন যে ২০১৭ সালে যখন ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ, তখন কিন্তু লা লিগার জনপ্রিয়তা হঠাৎ করে একটু কমে গিয়েছিল, এবং রোনালদোর পর কিন্তু লিওনেল মেসি যে একটা দ্বৈরথ কিংবা এল ক্লাসিকোর একটা আকর্ষণ, সেটা কিন্তু কমে গিয়েছিল রোনালদো যখন ইউভেন্টাসে যোগ দিয়েছিলেন। হ্যাঁ, তো সেটা কিন্তু এখন, আগে তো তবু মেসি ছিল, এখন কিন্তু মেসিও নাই। দুজন নক্ষত্রকে হারিয়ে আসলে লা লিগা কতটা, তার উপরে লা লিগা কিন্তু নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। বলাই যায় কিন্তু পারভিন যে লা লিগার জনপ্রিয়তা কমে যাবে। তো পারভিন, এর মধ্যে আরেকটা কথা আপনাকে না জিজ্ঞাস করলেই নয়। আসলে দেখেন, আপনি যখনই মেসির দল বদলের কথাটা উঠে কিংবা বার্সেলোনা ছাড়ার কথাটা উঠে, তখন কিন্তু বার্সেলোনারই এক পরিচালক বলেছেন যে রিয়াল মাদ্রিদের সভাপতি যে ফ্লোরেন্তিনো পেরেজ, তার একটা উস্কানিতেই নাকি বার্সেলোনা চুক্তি করে কিংবা বার্সেলোনা সেই উস্কানিতে মেসিকে ধরে রাখার চেষ্টা করেনি কিংবা মেসিকে ছেড়ে দিয়েছে, এমন একটা অভিযোগ উঠেছিল পেরেজের উপরে। কিন্তু পেরেজ কিন্তু সেটা আজকে মানে নিজেই অভিযোগটা অস্বীকার করেছেন, পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এমন কোনো কিছুই তিনি করেননি, এবং আসলে রিয়াল মাদ্রিদের উপর কিংবা বার্সেলোনার উপর রিয়াল মাদ্রিদের কোনো ওরকম প্রভাব নেই যে তার কথাতেই এমন কিছু হবে। হ্যাঁ, আপনার সঙ্গে আমি একমত যে আসলে এটা গেল কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, যখন থেকে লা লিগা কর্তৃপক্ষ সিভিসি চুক্তি করেছে, এবং তারপরে কিন্তু আসলে রিয়াল বার্সা এর বিরুদ্ধে ছিল, এবং একটা কথা শোনা যাচ্ছিল যে বার্সেলোনার একজন পরিচালক তিনি পদত্যাগ করেছেন, এবং তিনি কিন্তু এই অভিযোগটা তুলেছিলেন। তো আজকে ফ্লোরেন্তিনো পেরেজ যেটা বলেছেন যে আসলে তিনি আসলে পরিষ্কার করেছেন জিনিসটা, যে নট অনলি যে তিনি অভিযোগটা অস্বীকার করেছেন তা
না, তিনি পরিষ্কার করেছেন যে আসলে বার্সেলোনা নিজেদের আর্থিক যে এর আগে যে বার্তেমিউর থাকাকালীন যে বার্সেলোনার মধ্যে যে অর্থের যে হিসাবের যে গরমিল হয়েছিল এবং সেই যে আর্থিক ক্ষতিটার মধ্যে তারা পড়েছে, সেই ক্ষতি তারা সেটা সমাধান করতে না, সমস্যার সমাধান করতে না পেরে উল্টো তারা অন্যের উপরে অন্যের উপর তারা আসলে অভিযোগ দায়ের করছে যে আসলে রিয়াল মাদ্রিদ হয়তো বা এটা করেছে, কিন্তু পেরেজ আসলে এটা অস্বীকার করেছে। এবং আজকে কিন্তু মুমু আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আরেকটা বিষয় গণমাধ্যমে উঠে এসেছে যে পিএসজিতে মেসি যোগ দেওয়ার পর কিন্তু একটা আস্থাহীনতার মধ্যে কিন্তু ভুগছেন, যে একটা কমপ্লেক্সে ভুগছেন কিন্তু কিলিয়ান এমবাপ্পে। হ্যাঁ, এতদিন তিনি কিন্তু আক্রমণ ভাগের মূল একটা সেনানি ছিলেন, হ্যাঁ নেইমারের সঙ্গে। তো আজকে কিন্তু তিনি গণমাধ্যমে উঠে এসেছে যে এমবাপ্পে কি পিএসজি ছেড়ে যেতে পারেন কিনা, তো সেই বিষয়টাও কিন্তু খোলাসা করেছেন স্বত্বাধিকারী এবং সেটা কিন্তু সভাপতি যে আছেন নাসের আল খেলাইফি উনিও কিন্তু বলেছেন যে এই নিয়ে হচ্ছে এমবাপ্পের একটা টানাপোড়েন ছিল যে উনি থাকবেন কি থাকবেন না, এবং উনি ছেড়ে যেতে চেয়েছেন, কিন্তু এক পর্যায়ে উনি কিন্তু বলেছেন, সভাপতি নিজেও বলেছেন যে যদি এমবাপ্পে আসলেই চলে যেতে চায় অন্য কোনো ক্লাবে, তাহলে কিন্তু তাকে সেই সুযোগ করেও দেয়া হবে। সেটা পরের চিন্তা, কিন্তু আপাতত যেহেতু এক মৌসুম তার চুক্তি আছে, আসলে ক্লাব কিন্তু চাচ্ছে যে আজকে কিন্তু খেলাইফি একটা কথা বলেছেন যে তিনি চান যে আসলে একটা পরবর্তী গ্যালাক্টিকও করে তুলতে পিএসজিতে সব বিশ্বসেরা তারকা যারা আছে তাদেরকে আসলে রোনালদোকেও নাকি তারা এটা বিকল্প। এটা আসলে যদি এমবাপ্পে চলে যায়, তখন তিনি বলেছেন যে যদি এমবাপ্পে চলে যায় তার বিকল্প হিসেবে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে আনার চিন্তা করছেন তারা, যদিও রোনালদোরও কিন্তু চুক্তি আছে এক মৌসুম ইউভেন্টাসের সাথে। তো একটা বিষয় যে যদি আসলে আপনি ভেবে দেখেন তো তাহলে কেমন হবে পিএসজি যদি রোনালদো মেসি একই দলে খেলেন এবং সঙ্গে নেইমার, তাহলে তো আসলে বিশ্বের কোনো ক্লাবেরই আমার মনে হয় না যে সামর্থ্য আছে তাদেরকে হারানোর। পারভিন, দেখেন যে পিএসজি ছাড়া ফরাসি লিগে কিন্তু প্রভাবশালী ওরকম কোনো দল বলতে নেই। পিএসজি কিন্তু বরাবরই ওরা চ্যাম্পিয়ন হয়ে আসছে, কিংবা ওদের যে ফরাসি লিগগুলো কিংবা কাপগুলো সেগুলো পিএসজি জিতে আসছে বরাবর। না, গেল মৌসুমে কিন্তু লিলে নিজেদের আধিপত্যের জানান দিয়েছে এবং লিলে কিন্তু শিরোপা জিতেছে। মোনাকো এর আগে নিজেদেরকে জানান দিতে চেয়েছে। দুই একটা দল আছে, তবে কি স্প্যানিশ লিগ বলেন বা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো যে জমে ওঠে, হ্যাঁ অনেকগুলো ক্লাবের সেটা কিন্তু আসলে নাই। তবে আশা করা যাচ্ছে যেহেতু নেইমার মেসিদের মতো প্লেয়ারদেরকে তারা দলে টানছে, তাদের লিগটা অন্য ক্লাবগুলো হয়তো। এবং মেসির কিন্তু স্বপ্ন যে চ্যাম্পিয়ন্স লিগ তিনি আরেকটি জিততে চান, এবং সেটা পিএসজির হয়ে। কারণ পিএসজিতে আসলে ওরকম তিনি আসলে বার্সেলোনাতে যেটা পাচ্ছিলেন না, পিএসজিতে কিন্তু আসলে সবাই আছেন। আপনি দেখেন এবারের পিএসজির দলটা আসলে ইউরোজয়ী দোনারুমা আছেন, নেইমার আছেন, সবাই আছে, সার্জিও রামোস গিয়েছেন, তো একটা চমৎকার একটা দল। তো এই দলটা আসলে পারে, তো মেসিও চাইছেন যে স্বপ্ন পূরণের জন্য আসলে এটা যথার্থ জায়গা পিএসজি, যেখান থেকে তিনি তার বাকি যে একটা চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন জয় আছে সেটা তিনি জিততে চান, সেটা আসলে পিএসজির দ্বারাই তিনি পারবেন হয়তো বা তার স্বপ্নের বাস্তবায়ন করতে। এবং পিএসজি সমর্থকরাও কিন্তু চাচ্ছেন যে মেসিকে ঘিরেই হয়তো বা তাদের অধরা চ্যাম্পিয়ন্স লিগ তারা জিততে পারবেন। কিন্তু আমরা দেখেছি, আপনি যেমনটি দেখেছিলেন, আমি একটা রিপোর্ট করেছিলাম, সেখানে পিএসজি জার্সি 30 নম্বর জার্সিটা মেসির কেনার জন্য মানে পিএসজির স্টোরের সামনে শেষ হয়ে গেছে, তারপরে দর্শকের ভিড়, এখনো অপেক্ষা করছেন ভক্তদের ভিড়, তারা এবং অপেক্ষা করছে। এবং আমরা যেমনটি গতকাল শুনেছিলাম যে যারা প্রথম লটে দামে কিন্তু তারা কিনেছে এবং প্রথম লটের দিকে যেগুলো তৈরি করা হয়েছিল জার্সি, তার সেই সবগুলোই বিক্রি হয়ে গেছে মুহূর্তের মধ্যে। তো আশা করি পিএসজিতে মেসির একটা ভালো ক্যারিয়ারে হবে এবং সবাই আসলে উৎসুক হয়ে অপেক্ষা করছে। সেটা লা লিগাটাও জমজমাট হোক, আমাদের সেটাই আশা। এবার যদি আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলি, কাল থেকে কিন্তু লা লিগার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগ যেটা ইপিএল সেটা শুরু হচ্ছে এবং সেই সাথে বুন্দেসলিগা শুরু হচ্ছে। তো ইপিএল নিয়ে যদি আমরা আগে কথা বলি, ইপিএল আগামীকাল থেকে শুরু হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, এবং সেখানে 20টি দল এবার পার্টিসিপেট করছে। হ্যাঁ, কালকে থেকে ইপিএল শুরু হয়ে যাচ্ছে। আসলে কালকে যদিও বড় আর্সেনাল ছাড়া বড় কোনো দলের খেলা নেই, প্রথম দিনে আর্সেনাল ব্রেন্টফোর্ডের সাথে খেলবে। এবং একটা মজার বিষয় আপনাকে জানিয়ে রাখে যে ইপিএল এটা 30তম মৌসুম এবং 74 বছরের ইতিহাসে এর আগে কিন্তু ইপিএল ছিল না, অন্য নামে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হতো। তো এই 74 বছর পর কিন্তু ব্রেন্টফোর্ড ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদেরকে আসলে জায়গা করে নিয়েছে এবং প্রথম দিনই তারা মাঠে নামছে আর্সেনালের বিপক্ষে। হ্যাঁ, আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে ইপিএল শুরু হচ্ছে এবং ইপিএল এ কিন্তু এবার ব্রেন্টফোর্ডের সঙ্গে আরো দুটো দল এসেছে, নরউইচ সিটি এবং ওয়াটফোর্ড এসেছে। তো আর ইপিএল কিন্তু আসলে সবসময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ এবং আপনি জানেন যে গেল মৌসুমটা কিন্তু আমরা দেখেছি শুরুতে টটেনহাম হটস্পার ছিল পয়েন্ট টেবিলের শ্রেষ্ঠত্ব, তারপরে চেলসি কিছুদিন রাজত্ব করেছে, তারপরে ম্যানচেস্টার ইউনাইটেড উঠেছে, মানে একটা হাড্ডাহাড্ডি একটা লড়াই বলতে গেলে, যেটা কিন্তু একটা আধিপত্য দেখছিল শুরু থেকে, কিন্তু পরের দিকে আবার তারা ম্যানচেস্টার সিটি একচেটিয়া আধিপত্য নিয়ে নিয়েছে এবং ম্যানচেস্টার সিটির পঞ্চম শিরোপা ছিল সেটি, এবং ম্যানচেস্টার সিটি কিন্তু চাইবে যে এবারও সেই শিরোপাটা ধরে রাখার জন্য কিন্তু তার
তারাও কিন্তু মানে ভালো মানের দল তাদের আছে, এবং চেলসি কিন্তু গেলবার যে চমৎকার একটা দল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড যেটা গড়ে দিয়েছিলেন, পরে সেটা টুখেল এসে সেই ফলটা পেয়েছেন। চেলসির কথা না বললেই নয়, চেলসির কিন্তু এখন যে থমাস টুকেল আছে তার অধীনে কিন্তু এই মাত্র সদ্যই একটা শিরোপাও জিতে গেছে, উয়েফা সুপার কাপ। তো নিঃসন্দেহে প্রাক মৌসুমের শুরুটা চেলসির ভালো হয়েছে এবং ভিয়ারিয়ালকে হারিয়ে ভিয়ারিয়াল কিন্তু ভালো খেলছিল, ইউরোপা লিগের চ্যাম্পিয়ন। তো চ্যাম্পিয়ন একটা দলকে হারিয়ে প্রাক মৌসুম এবং ম্যাচটা কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আপনি দেখেছেন যে ম্যাচটা কিন্তু পেনাল্টি সাডেন ডেতে যে কিন্তু ম্যাচটা সমাধান করতে হয়েছে, এবং দুদলই কিন্তু দুর্দান্ত খেলেছে। এবং চেলসির কিন্তু গেল মৌসুমে যে তরুণ ফুটবলারদেরকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এনে দিয়েছিলেন, যেটা পরবর্তীতে তাকে বরখাস্ত হতে হয়েছিল কোচের দায়িত্ব থেকে ক্লাবের বাজে পারফরমেন্সের কারণে, তো সেটার কিন্তু ফলাফলটা এসে কিন্তু ফলটা ভোগ করেছেন কিন্তু টুখেল এসে, এবং সেই দলটা কিন্তু নিজেদের মধ্যে একটা চমৎকার বোঝাপড়া করে নিয়েছে এবং তারা কিন্তু দুর্দান্ত খেলছে, এবং সেটারই কিন্তু আমরা দেখতে পেলাম উয়েফা সুপার কাপ। তো কাল থেকে যেহেতু শুরু হচ্ছে, প্রথম দিন যদিও চেলসির ম্যাচ নেই, প্রথম দিন আর্সেনালের ম্যাচ আছে। আর্সেনালের জন্য গেল মৌসুমটা একেবারেই ভালো কাটেনি, তাদের একদম বিচ্ছিন্ন একটা মৌসুম কেটেছে। তো আশা করা একটা মৌসুম কেটেছে বলা যায়, এবং আশা করা যাচ্ছে যে এই মৌসুমটা হয়তো বা তারা তাদেরকে গুছিয়ে নিতে চেষ্টা করবে, ভালো করার চেষ্টা করবে। আর পাশাপাশি অন্য দলগুলো, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ আছে পরের দিন, তারাও হয়তো চাইবে যে জয় দিয়ে আসর শুরু করতে, কারণ প্রত্যেকটা দলেরই লক্ষ্য থাকে যদি শুরুটা ভালো করে তাহলে শুরুটা ভালো হলে কিন্তু পরের ম্যাচগুলো ভালো, কারণ সবাই কিন্তু প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলেছে, কেউ হেরেছে কেউ জিতেছে, সবারই মিশ্র অভিজ্ঞতা আছে। তো সেটাই। আর একটা বিষয় যে গেল মৌসুমে কিন্তু করোনার কারণে একেবারেই দর্শক ছিল না আইপিএলে, তো এবার আশা করা যাচ্ছে, যেহেতু আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কিন্তু চেয়েছিলেন যে সব জায়গায় মার্কেট, দোকানপাট সবকিছু খুলে দিয়ে কিন্তু ব্রিটিশ অর্থনীতিকে, ইউরো চলাকালীন কিন্তু তিনি চেয়েছিলেন যে খেলাধুলার মাধ্যমে ব্রিটিশ অর্থনীতিকে আরো চাঙ্গা করার জন্য। তো ইপিএল এ আমরা আশা করছি যে দর্শকের উপস্থিতি থাকবে, এবং সেটা কিছুটা হলেও হয়তোবা অর্ধেক বা এক তৃতীয়াংশ দিয়েও যদি করা যায়, তাহলে হয়তোবা ক্লাবগুলোর যে আর্থিক ক্ষতির কথা বলা হয়, কারণ গেলবারই তো আমরা দেখেছি যে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশেষ করে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ না, অন্য সব লিগই, বিশ্বের সব লিগই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বাংলাদেশের ফুটবল লিগ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও চাইছে যে ক্লাবগুলো চাইছে যে অন্তত কিছুটা দর্শক হলেও যেন আর্থিক ক্ষতি কিছুটা কাটিয়ে আসা যায়। এবার যদি আমরা বুন্দেসলিগার কথা বলি, কাল থেকে যেহেতু বুন্দেসলিগা শুরু হচ্ছে, বায়ার্ন মিউনিখের আধিপত্য তো নিঃসন্দেহে থাকবেই। বায়ার্ন মিউনিখ বর্তমান চ্যাম্পিয়ন, আপনি যেমনটি জানেন। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় বুন্দেসলিগাটা কেমন হবে? কাল থেকে যেহেতু শুরু হচ্ছে, যদিও ফরাসি লিগ আগেই শুরু হয়ে গেছে, 8 অগস্ট শুরু হয়ে গেছে ফরাসি লিগ। তো পিএসজির ম্যাচ ছিল, পিএসজি প্রথম ম্যাচে জিতেছেও, মেসিকে নিয়ে নিশ্চয়ই তারা আরো ভালো খেলে জিতেছে একটি চ্যাম্পিয়নশিপ, মানে দ্বিতীয় বি লিগ থেকে উঠে আসা থোয়ে একটা ক্লাবের বিপক্ষে। যাই হোক, মেসি আসার পরে নিশ্চয়ই প্লেয়ারদের মাঝে আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে, তারা আরো ভালো করবে। তো বুন্দেসলিগার কথা বলছিলেন আপনি, বুন্দেসলিগা কালকে আপনি জানেন যে বুন্দেসলিগা মানেই যেন বায়ার্ন মিউনিখ। মানে বুন্দেসলিগা আমি দেখেছি ফরাসি লিগ বলেন বা অন্য লিগগুলোতে দু একটা ছোটখাটো দল উঠে আসে, বাট বুন্দেসলিগা যে আমি দেখছি, মাঝে বরুসিয়া ডর্টমুন্ড কিছুদিন আধিপত্য করেছিল, ক্লব যখন কোচ ছিলেন ইয়র্গেন ক্লপ, এখন তিনি লিভারপুলের কোচ। তো বুন্দেসলিগা আমি দেখছি যে টানা নবমবারের মতো কিন্তু বায়ার্ন মিউনিখ গেল মৌসুমে শিরোপা জিতেছে, এবং তারা কিন্তু 4-5টা ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে। তো এবারও কিন্তু আসলে বায়ার্নের লক্ষ্য যে টানা দশমবারের মতো তারা শিরোপা জিততে চায়, রেকর্ড শিরোপা জিততে চায়। তো বায়ার্ন মিউনিখ দলে যে রবার্ট লেভানডস্কির কথা না বললেই না, যে লেভানডস্কি আসলে একটা ভাইটাল রোল প্লে করছেন বায়ার্নের জন্য, এবং সর্বোচ্চ স্কোরার ছিলেন, এবং অনেকগুলো ট্রফি জিতিয়েছেন। হ্যাঁ, এবং শুধু গতবার না, রবার্ট লেভানডস্কি গেল 4 মৌসুম ধরে কিন্তু বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা। তো আসলে রবার্ট লেভানডস্কি কিন্তু একটা ভাইটাল রোল প্লে করছেন বায়ার্ন মিউনিখের উত্থানের পেছনে। তো আশা করা যাচ্ছে যে কালকে মুনশেন গ্লাডবাখের সঙ্গে যে ম্যাচটা আছে, সেটা তো আসলে বায়ার্ন জয় দিয়েই শুরু করবে। এবং আরেকটা বিষয় যে, তবে এতটা আশা করতে পারছি না, এই কারণে যে কদিন আগেই তারা দুজন প্রস্তুতি ম্যাচ খেলেছে, এবং প্রাক মৌসুমে কিন্তু মুনশেন গ্লাডবাখের কাছে কিন্তু বায়ার্ন মিউনিখ হেরেছিল। যদিও গেল মৌসুমে বুন্দেসলিগায় যদি দু দলের শেষ দেখাটা বলি, সেখানে কিন্তু আসলে বায়ার্ন মিউনিখ 6-0 গোলে হারিয়েছিল মুনশেন গ্লাডবাখকে। তো সবকিছু মিলিয়ে আসলে পরিসংখ্যানও বলতে গেলে যে মুনশেন গ্লাডবাখের চেয়ে বায়ার্ন অনেক এগিয়ে আছে। কিন্তু এটা একটা খেলা, ফুটবল ম্যাচ, মাঠের লড়াই আসলে যে সেরাটা দিবে, হ্যাঁ মাঠের লড়াইয়ে আসলে যে সেরাটা দিবে সেই জিতবে, সেটা কিছুই বলা যায় না আগে থেকে। অনেক সময় পরিসংখ্যানও আসলে ভুল প্রমাণিত। তো আমরা আসলে জানলাম কাল থেকে লা লিগা শুরু হচ্ছে, মেসিকে ছাড়া ইপিএল শুরু হচ্ছে, বুন্দেসলিগা শুরু হচ্ছে। তো দর্শকরা নিশ্চয়ই মুখে আছে যে অলিম্পিকের পর, যে অলিম্পিকের পর মেসি এলো, মানে একটার পর একটা আলোচনা, এখন শুরু হয়ে যাচ্ছে লিগ। তো নিশ্চয়ই দর্শকরা উপভোগ করেছে বিষয়গুলো। আপনাকে ধন্যবাদ পারভিন, আপনি এতক্ষণ আমাদের সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, দর্শকরা নিশ্চয়ই পছন্দ করেছে। দর্শক, এটাই ছিল আমাদের আজকের আয়োজন ফেসবুক লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।